হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এর যে কস্টিং এন্ড ট্যাক্সেশন সাবজেক্টের সেই সাবজেক্টে যে কস্টিং পার্টটা আছে তার এমসিকিউ ম্যারাথন নিয়ে ডিসকাশন করব। অলরেডি এই ভিডিওটা আমরা 31শে অক্টোবর শুট করেছিলাম, অফলাইন যেদিন ক্লাস চলেছিল, কিন্তু কোনো কারণবশত নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমাদের ভিডিওটা ঠিকঠাকভাবে রেকর্ডিং হয়নি। তো 19 দিনের মাথায় আবার নতুন করে ভিডিওটা আমরা তৈরি করছি। 19 দিনের মাথায় ভিডিওটা আমরা তৈরি করছি। কোশ্চেনগুলো যদি তোমরা পড়া থাকে, এই কোশ্চেনগুলো তোমাদের রেডি করা থাকে, তাহলে তোমাদের টেস্ট পরীক্ষায় কস্ট ট্যাক্সের এমসিকিউ নিয়ে কোনো রকম ট্যাক্স তো করেই দিয়েছি, কস্টের এমসিকিউ কোনো ডাউট হবে না। এবং এখানে যারা কোশ্চেন সেট করা আছে এর মধ্যে থেকে তোমার ফাইনাল পরীক্ষায় আসবে, বাইরে কিছু না। তো চলো আমি আর সময় নষ্ট না করে এক একটা করে এমসিকিউ গুলো ডিসকাশন করছি। এমসিকিউ মুখস্থ করার চেষ্টা তোমাকে এমসিকিউ গুলো ভালো করে বুঝতে হবে, বুঝলেই যে কোনো ধরনের এমসিকিউ তুমি করতে পারবে। এমসিকিউ গুলো বোঝার চেষ্টা করো। তো দেখো, আমাদের যে কষ্টের যে 3টে চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা হচ্ছে লেবার, আর একটা হচ্ছে ওভারহেড। ঠিক আছে? তো প্রথমে আমরা ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করছি। এক নম্বর সেটা বলছে কি, during the period of rising price, appropriate method of pricing material issue from this বলতে কি, যখন মানে প্রাইস বাড়তে থাকে, যখন প্রাইস বাড়তে থাকে, হ্যাঁ, যখন প্রাইস বাড়তে থাকে তখন কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট, তখন কোন মেথড অ্যাপ্রোপ্রিয়েট। আমরা বারবার বলেছি, কখনো কখনো প্রাইস বাড়বে, কখনো প্রাইস কমবে। যদি প্রাইস বেড়ে যায় তখন লিফো বেটার, তখন লিফো বেটার। আর যদি প্রাইস কমে যায়, যদি প্রাইস কমে যায় তখন ফিফো বেটার। তাহলে এখানে বলেছি, বলছি যে কি, রাইজিং প্রাইস, প্রাইস যখন বাড়তে থাকবে, ঠিক আছে, প্রাইস যখন বাড়তে থাকে তখন কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে লিফো। নেক্সট বলছে, the document on the basis of which entries are made in stored ledger, মানে কোন ডকুমেন্ট ইউজ করা হয়, কোন ডকুমেন্ট ইউজ করা হয় অন দ্য বেস অফ হুইচ এন্ট্রি, মানে স্টোর লেজার কোন কোন ডকুমেন্ট ইউজ করা তোমরা জানো। বলার নতুন করে বলার দরকার নেই। একটা হচ্ছে জিআর নাম্বার, গুডস রিসিভ নোট, গুডস রিসিভ নোট, ঠিক আছে। তারপর ম্যাটেরিয়াল রিকুইজিশন নোট, ঠিক আছে। আর ম্যাটেরিয়াল নোটার নোট, সব কটাই লাগে, ঠিক আছে। স্টোর লেজারে সব কটাই লাগে, কতটা গুডস রিসিভ হচ্ছে, কতটা ম্যাটেরিয়াল ইস্যু করা হচ্ছে, মানে ম্যাটেরিয়াল রিকুইজিশন নোট, ঠিক আছে। আর হচ্ছে তোমার ম্যাটেরিয়াল রিটার্ন নোট, 3টে জিনিস লাগে। 3 নম্বর কোশ্চেন, এটা সব। ওরা তোমাকে বলেছে ওপেনিং ব্যালেন্স অফ র মেটেরিয়াল 50 ইউনিট 4 টাকা করে। দেখো এখানে লিখে লিখে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। ওপেনিং বলেছে 50 ইউনিট 4 টাকা, মানে 200। পারচেস করেছো মানে পি, কত, 100 ইউনিট 6 টাকা করে, 600 টাকা। আর ইস্যু হয়েছে, ইস্যু হয়েছে 100 ইউনিট, কোন মেথড, বলছে ফিফো মেথডে ইস্যু হয়েছে। মাইনাস করবো ইস্যু, ফিফো মেথড মানে তাহলে ফার্স্টে এসছে 50 ইউনিট 4 টাকা করে, এটাকে আগে আউট করলাম। তাহলে আরো 50 ইউনিট 6 টাকা, তাহলে কত হয়, 200 আর 300 500। তাহলে 800 থেকে 500 বাদ দিলে অ্যান্সার কত হবে, 300। দেখো কারেক্ট অ্যান্সার 300 লেখা আছে। 4 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে স্টোর লেজার প্রিপেয়ার। স্টোর লেজার কারা তৈরি করে, স্টোর লেজার যে আমরা করলাম না, স্টোর লেজার আমরা শিখলাম ম্যাটেরিয়াল, এটা কি তৈরি করে স্টোর লেজার, স্টোর লেজার তৈরি করে কস্ট ডিপার্টমেন্ট, অন্য কেউ তৈরি করে না, স্টোর লেজার কস্ট ডিপার্টমেন্টই তৈরি করে। In which of the following method pricing of material issue closing stock of material reflect current price? তো এখানে খুব ভালো কোশ্চেন দিয়েছিল। আগে একটা কোশ্চেন দিয়েছিল কি, যখন প্রাইস ক্রমশ বাড়তে থাকে, যখন প্রাইস বাড়তে থাকে, প্রাইস যখন রিলিজ করে, তখন কোন মেথড বেটার, লিফো। প্রাইস বাড়তে থাকলে লিফো বেটার। কিন্তু এখানে কি বলেছে, এখানে অন্য কোশ্চেন দিয়েছে, যখন আমরা ম্যাটেরিয়াল ইস্যু করি না, বলছে ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল রিফ্লেক্ট কারেন্ট প্রাইস। ক্লোজিং স্টক যখন কারেন্ট প্রাইস রিফ্লেক্ট হয় তখন কোন মেথড বেটার, ক্লোজিং স্টক যখন কারেন্ট প্রাইসে রিফ্লেক্ট হয় তখন কোন মেথড ফলো করাটা বেটার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার লিফো মেথড, লিফো মেথড।
নেক্সট বলছে মানে বিল অফ মেটেরিয়াল। বিল অফ মেটেরিয়াল জিনিসটা কি? দেখো বিল অফ মেটেরিয়াল জিনিসটা কি? বিল অফ মেটেরিয়াল বলছে কি, লিস্ট অফ মেটেরিয়াল তুমি পারচেজ। বিল অফ মেটেরিয়াল মানে কতগুলো মেটেরিয়াল তুমি কিনলে, ঠিক আছে? লিস্ট অফ মেটেরিয়াল ঠিক আছে না, এটা তো কখনো হতে পারে না বিল অফ মেটেরিয়াল। নেক্সট কি বলেছি, লিস্ট অফ মেটেরিয়াল রিকোয়ার্ড টু এক্সিকিউট জব। কোনো একটা জব এক্সিকিউট করতে তোমার কি কি মেটেরিয়াল লাগবে তারা লিখেছি, এটা বলা যেতে পারে বিল অফ মেটেরিয়াল। ঠিক আছে, এটা হতে পারে। আরো কি দিয়েছে বলছি, লিস্ট অফ ম্যাটেরিয়াল টু বি ইস্যু বাই স্টোর কিপার টু এক্সিকিউট জব। কোনো একটা জব এক্সিকিউট করার জন্য, ঠিক আছে, কোনো একটা জব এক্সিকিউট করার জন্য কি কি কাঁচামাল, কি কি রিকোয়ারমেন্ট কাঁচামাল আছে না, র মেটেরিয়াল আছে, লাগতে পারে, সেটা হচ্ছে স্টোর কিপার। স্টোর কিপার কি করবে, আহ, যেখানে বলেছে লিস্ট অফ মেটেরিয়াল টু বি ইস্যুড বাই দ্য স্টোর কিপার। স্টোর কিপার ইস্যু করবে, মানে কোনো একটা জব এক্সিকিউট করতে কি কি ম্যাটেরিয়াল লাগতে পারে তার লিস্ট গুলো স্টোর কিপার ইস্যু। ঠিক আছে, ধরুন দুটোই কি, বিল অফ মেটেরিয়াল জিনিসটা কি, যদি তোমার পরীক্ষায় কোন এসে কেউ দেয় তাহলে তুমি এটাও লিখতে পারবে, এই বি আর সি। ঠিক আছে, বি আর সি দুটোই কারেক্ট। তাহলে বিল অফ মেটেরিয়াল জিনিসটা কি, কোনো একটা জব এক্সিকিউট করতে কি কি ধরনের মেটেরিয়াল লাগতে পারে তার লিস্ট। আর আরেকটা পয়েন্ট কি বলছে, কোনো একটা জব এক্সিকিউট করতে কি কি ম্যাটেরিয়াল লাগতে পারে, ঠিক আছে, তার লিস্ট স্টোর কিপার ইস্যু করবে। স্টোর কিপার ইস্যু করবে, কোন স্টোর কিপারকে ইস্যু করতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি আর সি দুটোই, তার বি অ্যান্সারটা হবে। বলছে হুইচ আউট দ্য ফলোইং ডকুমেন্ট আর ইউজড ফর ইস্যুড ম্যাটেরিয়াল প্রোডাকশন ডিপার্টমেন্ট ফ্রম স্টোরস। ঠিক আছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট ফ্রম স্টোরস। আমরা কি করি, যখন আমরা সাপ্লায়ার থেকে, ধরো এটা হচ্ছে আমাদের স্টোর, মানে ছটা লিখলাম স্টোর, এটা হচ্ছে আমার স্টোর। তো স্টোর, আর এটা ধরো সাপ্লায়ার, এটা ধরো সাপ্লায়ার, ঠিক আছে, আর এটা ধরো ফ্যাক্টরি, এটা ধরো ফ্যাক্টরি মানে যেখানে প্রোডাকশন হয়। তারপরে আমরা কি করি, সাপ্লায়ার থেকে মালগুলো কিনে কোথায় রাখি, স্টোরে রাখি। এবার স্টোর থেকে যখন যখন প্রোডাকশনের জন্য দরকার হয় তখন আমরা স্টোর থেকে ফ্যাক্টরিতে পাঠাই বা প্রোডাকশন ডিপার্টমেন্টে পাঠাই। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ডকুমেন্ট, কোন ডকুমেন্ট ইউজ করা হবে, ঠিক আছে, কোন ডকুমেন্ট ইউজ করা হবে ফর ইস্যুইং ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ইস্যু করার জন্য কোথায়, প্রোডাকশন ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টকে যে, মানে প্রোডাকশন করার জন্য কি লাগে, কাঁচামাল লাগবে, বা ইংলিশে বলি ম্যাটেরিয়াল। প্রোডাকশন করার জন্য কি লাগে, ম্যাটেরিয়াল লাগে। তাহলে ম্যাটেরিয়াল কে দেবে, ম্যাটেরিয়াল স্টোর দেবে। স্টোর মানে স্টোর ডিপার্টমেন্ট থেকে ফ্যাক্টরিতে যাবে। ঠিক আছে, এর জন্য কোন ডকুমেন্ট ইউজ করা হয়, স্টোর রিকুইজিশন নোট, এসআর। ঠিক আছে, এসআর নোট, এসআর নাম্বার, যেটাকে আমি বলতাম স্টোর লেজার করার সময় লিখতাম না, এসআর নাম্বার, সেটাই হচ্ছে স্টোর রিকুইজিশন নোট, বা কখনো কখনো লেখা থাকবে ম্যাটেরিয়াল রিকুইজিশন। ঠিক আছে, দুটোই কারেক্ট। স্টোর মানে ম্যাটেরিয়াল। 8 নম্বর বলেছে সিম্পল অ্যাভারেজ মেথড প্রাইসিং ম্যাটেরিয়াল ইউজড ইজ, মানে সিম্পল অ্যাভারেজ মেথডটা কখন ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট, সিম্পল অ্যাভারেজ ইউজ করা কখন অ্যাপ্রোপ্রিয়েট। ফিফো বললাম, ফিফো কখন, যখন প্রাইসের মূল্য কমতে থাকে। লিফো কখন, যখন প্রাইসের মূল্য বাড়তে থাকে। তাহলে সিম্পল অ্যাভারেজ কখন অ্যাপ্রোপ্রিয়েট, যখন প্রাইস আর ফেয়ারলি স্টেবল, দামটা যখন ফেয়ারলি স্টেবল, মানে খুব একটা চেঞ্জ হয় না। ঠিক আছে, মাথায় রাখবে, when price আর ফেয়ারলি স্টেবল। নেক্সট বিল অফ মেটেরিয়াল কে তৈরি করে, প্রথমে বলেছিলাম টোল লেজার, কারা তৈরি করে, কস্ট ডিপার্টমেন্ট। কিন্তু এখানে বলেছে বিল অফ মেটেরিয়াল কে তৈরি করবে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কে তৈরি করে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। বিল অফ মেটেরিয়াল তৈরি করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। 10, হুইচ দ্য ফলোইং ইজ নট ইউজড ফর দ্য প্রিপারেশন অফ স্টোর লেজার। স্টোর লেজার তৈরি করতে কোনটা লাগে, দেখো স্টোর লেজার তৈরি করতে কি কি লাগে তোমরা জানো, কিছুক্ষণ আগে বললাম, জিআর নাম্বার লাগে, মানে গুডস রিসিভ নো, ঠিক আছে, এটা লাগে। পর এসআর নাম্বার মানে স্টোর রিকুইজিশন, দুটো লাগবে। তোমরা যখন স্টোর লেজার নাম কাটতে প্রথমে রিসিপ্টসের ঘরে লিখতে জিআর নাম্বার, আর ইস্যুর ঘরে লিখতে এসআর নাম্বার। ঠিক আছে, দুটো লাগে। আর একটা কি লাগে, নেম অ্যান্ড কোড নাম্বার অফ ম্যাটেরিয়াল, তুমি কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছো সেই ম্যাটেরিয়ালের কোডটা কি, এটা লাগে। এই তিনটে জিনিস কিন্তু লাগে, কিন্তু লাগে না কোনটা, পারচেস রিকুইজিশন লাগে। আমাদের স্টোর রিকুইজিশন, পারচেস রিকুইজিশন লাগে। 11 নম্বর বলেছে স্টোর লেজার অ্যাকাউন্ট কন্টেন্ট ইনফরমেশন অফ র মেটেরিয়াল। বলছে স্টোর লেজার যখন আমরা করতাম
ওর মধ্যে র মেটেরিয়ালের কিছু কিছু ইনফরমেশন থাকতো, কতটা ইউনিট র মেটেরিয়াল আর ওই ম্যাটেরিয়ালের রেট, ইউনিট আর রেট। তো এখানে দেখো কি বলেছে, এখানে ওরা কি বলতে চাইছে, এখানে বলছে যে বোথ কোয়ান্টিটি, আমি বললাম না ইউনিট, ইউনিট মানে কোয়ান্টিটি, ঠিক আছে? ইউনিট না, আমরা যখন স্টোরেজের অন্তর্গত একটা ইউনিটের ঘনত্ব থেকে রেটের ঘনত্বটা কোয়ান্টিটির ঘনত্ব, ওরা কি দিয়েছে ইউনিট বলেছে মানে কোয়ান্টিটি বলেছে, আর স্যার ওরা ভ্যালু বলেছে। তো আরে ভাই ইউনিটের সাথে রেট গুণ করলে কি হবে, ভ্যালু হবে, এটাই বলেছে কারেক্ট অ্যান্সার। তার মানে শুধু যদি বলে কোয়ান্টিটি না, শুধু কোয়ান্টিটি নয় বা শুধু ভ্যালু নয়, কোয়ান্টিটি আর ভ্যালু দুটোই, সি হবে কারেক্ট অ্যান্সার। 12 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, বলছে 1/120 তে ওপেনিং ব্যালেন্স ছিল 100 ইউনিট 15 টাকা করে। দেখো এখানে লিখছি 1/120 তে ওপেনিং ব্যালেন্স 100 ইউনিট 15 টাকা করে, কত হচ্ছে 1500 টাকা। 5 তারিখ আবার কেনা হয়েছে 5/1/20 তে 100 ইউনিট কেনা হয়েছে মানে পি, 100 ইউনিট 18 টাকা করে, কত হচ্ছে 1800 টাকা। 18 তারিখ ইস্যু করা হচ্ছে 18/1/20 ইস্যু করে, মানে আই লিখলাম, কত 100 ইউনিট ইস্যু করা হয়েছে, কিন্তু কোন মেথড বলেছে, লিফো মেথড। লিফো মেথড মানে লাস্টে এসে থাকে না, লাস্টে কোনটা এসছে 18 টাকার মালটা, তাহলে 100 ইন্টু 18 কত হচ্ছে 1800 টাকা। আমাকে ক্লোজিং স্টকের ভ্যালু বের করতে বলছে, অ্যান্সার কত হবে 1500 টাকা। হয়ে গেল, ঠিকই আছে, বোঝা গেল। এটা পরে দেখিয়ে দিচ্ছি অঙ্ক। নেক্সট বলতে শর্টেজ অফ র মেটেরিয়াল। তো শর্ট আমরা যখন স্টোরেজের অঙ্ক করতাম, তখন শর্টেজ আমরা কোন ঘরে বসতাম, ইস্যু, শর্টেজ মানে ইস্যু ঘরে বসতাম, ইস্যু, ঠিক আছে? বলছে ইন দ্য ইস্যু কলাম অফ দ্য স্টোর লেজার, ঠিক আছে? ইন দ্য ইস্যু কলাম অফ দ্য স্টোর লেজার, শর্টেজ মানে মানে সবসময় কোয়ান্টিটি কমে যায়, শর্ট মানে কমে যাওয়া, ঠিক আছে? 14টা বলছে হু অ্যামাং দ্য ফলোইং প্রিপেয়ার পারচেস রিকুইশন, পারচেস রিকুইশন কে তৈরি, আরে পারচেস রিকুইশন কে তৈরি করবে, তুমি ধরো একটা গোডাউন তুমি কাজ পেয়েছো, তুমি একটা গোডাউনে কাজ পেয়েছো, গোডাউনে কতটা মাল আসছে বা গোডাউন থেকে কতটা মাল বেরিয়েছে, এটা কার নজরে থাকে, স্টোর কিপার বা গোডাউন কিপারের নজরে থাকে। তার মানে পারচেস কতটা পারচেস করতে হবে কি করতে হবে এটা কে বলবে, স্টোর কিপার বলবে, স্টোর কিপার বলবে, তাই না? বলছে হু এমন অনেক প্রিপেয়ার পারচেস, কে পারচেস তৈরি করে, স্টোর কিপার, ঠিক আছে? কখনো পারচেস ম্যানেজার লিখবে না, কারণ স্টোর কিপার তো পারচেস ম্যানেজারকে জানাবে না, স্টোর কিপার তৈরি করে, স্টোর কিপার মাথায় রাখে, স্টোর কিপার। নেক্সট একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে, ওপেনিং ব্যালেন্স অফ র মেটেরিয়াল, এখানে লিখছি ওপেনিং 500 ইউনিট 4 টাকা করে, কত হচ্ছে 2000, পারচেস 1000 ইউনিট 6 টাকা করে 6000। এবার ওরা বলে দিয়েছে ক্লোজিং, দেখো আমি ছোট্ট করে আরো ড্রাফট করি, শুরুতে ছিল 500, কিনলাম 1000, হলো 1500, আর বললো বছরের শেষে পড়ে আছে 600, তাহলে তোরা ইস্যু করেছি 1900টা ইস্যু করেছে, এখানে ডাইরেক্টলি ইস্যু করে দেয়, তাহলে আমি বের করে নিলাম ইস্যু করেছি 1900টা মাইনাস ইস্যু 1900টা, কিন্তু মেথড কি লিফো, লিফো মানে লাস্টে এসে তাকে আগে আউট কর, মানে 1000টা 6 টাকা করে, এক মিনিট, এখানে ক্লোজিং স্টক বলেছে 600, তার মানে 500 আর 1000 মানে 1500, 1500 থেকে 600 বাদ দিলে তাহলে 900 হয়, 900, এটা 900 হয়ে যাচ্ছে, 900টা ইস্যু, তারপর 900টা ইস্যু যদি হয়, আমাদের লিফো মানে লাস্টে কোনটা এসছে 6 টাকার মাল, তাহলে এখন 900 ইন্টু 6, 6 নং 54, 5400। তাহলে আমাকে জানতে চাইছে ভ্যালু অফ র মেটেরিয়াল ইস্যু আন্ডার লিফো মেথড, তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে, কত টাকার ইস্যু করেছি 5400, এটা হবে অ্যান্সার। তার মানে এখানে অপশনটা ভুল দেওয়া আছে, 5400, এ হবে অ্যান্সার 5400। নেক্সট 16টা অবজেক্টিভ অফ প্রাইসিং র মেটেরিয়াল ইস্যু ইজ অর আর, তার মানে প্রাইসিং অফ র মেটেরিয়াল, ঠিক আছে,
মানে র মেটেরিয়ালের যে প্রাইসিং আছে ওটা যে ইস্যু করা হয় এর পেছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সেলিং প্রাইস ডিটারমাইন করা, সেল প্রাইস ডিটারমাইন করার জন্য কি ইস্যু করা হয়? না, ডিটারমিনেশন অফ অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশনের অ্যাকচুয়াল কস্ট জানার জন্য। আর একটা কি, ডিটারমিনেশন অফ অ্যাকচুয়াল ভ্যালু অফ ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল। ঠিক আছে, এই দুটো হবে কারণ। তো মানে প্রাইসিং অফ র মেটেরিয়াল ইস্যুর উদ্দেশ্য হয়ে যায় কাঁচামাল বিক্রি করে। প্রাইসিং অফ র মেটেরিয়াল কি মানে কাঁচামাল বিক্রি, কাঁচামাল বিক্রি আমরা বললাম কেন, এখানে অবজেক্টিভটা কি? তার সঠিক উৎপাদন ব্যয় নির্ধারণ করা, মানে অ্যাকচুয়াল কস্ট অফ প্রোডাকশন ডিটারমাইন করার একটা অন্তিম মজুত পণ্যের মূল্য মানে ভ্যালু অফ স্টক, ভ্যালু অফ স্টক ডিটারমাইন করা। তা দুটোই কারেক্ট, বি আর সি উভয় হবে। এবার বলছে ফিফো, কিছু অনেকক্ষণ আগেই বলে দিয়েছি। ফিফো কখন ইউজ করা বেটার? ফিফো যখন দাম কমতে থাকে, ঠিক আছে, যখন দাম কমতে তখন ফিফো বা দাম কমাকে ইংরেজিতে বলা হয় আর একটা ওয়ার্ডকে বলা হয়, হয় কেউ কেউ বলবে দাম কমছে, ঠিক আছে, ডিক্রিজ, বা কেউ বলতে পারে ডিফ্লেশন, ডিফ্লেশন, ঠিক আছে। তাহলে ফিফো মেথড ইউজ কখন অ্যাপ্লিকেবল? ডিফ্লেশনের সময়। তাহলে ডিফ্লেশনের সময় ফিফো আর ইনফ্লেশনের সময় লিফো, মনে রাখতে হবে পয়েন্ট। শর্টেজ অফ র মেটেরিয়াল ইজ রেকর্ড, আগেই বলেছি শর্টেজ মেটেরিয়াল কোথায় রেকর্ড করা হয়? স্টোর লেজারের ইস্যুর কলমে, ইস্যুর কলমে, ইস্যুর কলমে। 19-এরটা বলছি ফিফো মেথড অফ প্রাইসিং ম্যাটেরিয়াল ইস্যু ইজ অ্যাপ্লিকেবল। অলরেডি বললাম, কিছুক্ষণ আগেই বললাম ফিফো কোথায় অ্যাপ্লিকেবল? ডিফ্লেশনের সময় অ্যাপ্লিকেবল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড ফর দ্য প্রিপারেশন অফ স্টোর লেদার? স্টোর লেদার তৈরি করতে কি লাগে না? আগেই ছিল রিপিট কোশ্চেন। পারচেস রিকুইজিশন লাগে না, লাগে স্টোর রিকুইজিশন, নেম এন্ড কোড নাম্বার অফ র মেটেরিয়াল, গুডস রিসিপ্ট নোট। 21 নম্বর, দ্য লস অফ মেটেরিয়াল ডিউ টু ন্যাচারাল প্রসেস অফ দ্য প্রোডাকশন ইজ নোন অ্যাজ। খুব ভালো কোশ্চেন দিয়েছে, খুব ভালো কোশ্চেন দিয়েছে। লস তো দু রকমের হয়, একটা নর্মাল লস হয়, একটা অ্যাবনর্মাল লস হয়। স্বাভাবিক কারণে, নর্মাল কারণে, নর্মাল কারণে যে লস হয় তাকে নর্মাল লস, আর অ্যাবনর্মাল কারণে যেটা লস হয় তাকে অ্যাবনর্মাল লস। দেখো নর্মাল লস যেটা, যেই লস আমি দোকান করলে আমারও লস হবে, তুমি দোকান করলে তোমারও লস হবে, আবার আরেকজন দোকান করলে, যে লস সমস্ত দোকানে দেখা যায় তাকে নর্মাল লস। অ্যাবনর্মাল লস যেটা সব দোকানে দেখা যাচ্ছে, সাপোজ ধরো আজকে আমার দোকানে আগুন লেগেছে বলে তোমার দোকানে আগুন লাগবে এরকম কোনো কথা আছে? না। আজকে আমার দোকানে চুরি হয়েছে বলে তোমার দোকানে চুরি হবে কথা আছে? না। তাহলে এটা হচ্ছে অ্যাবনর্মাল লস, ঠিক আছে, এটাকে বলে অ্যাবনর্মাল লস। এখানে বলছে লস অফ মেটেরিয়াল ডিউ টু ন্যাচারাল প্রসেস, স্বাভাবিক কারণে, ঠিক আছে, স্বাভাবিক প্রক্রিয়াতে, স্বাভাবিক ন্যাচারাল প্রসেস বলে তো স্বাভাবিক প্রক্রিয়াতে, স্বাভাবিক প্রক্রিয়াতে কাঁচামাল র মেটেরিয়ালের যে ক্ষতি হয় তাকে কি ক্ষতি বলে? স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে, এটাকে বলা হয় নরমাল লস। ব আগেও ছিল, বিল অফ মেটেরিয়াল কে তৈরি করে? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। নেক্সট কোশ্চেন, ওপেনিং, একটা অঙ্ক দিচ্ছে, দেখো একটা অঙ্ক দিয়েছে, বলছি অঙ্কটা কি বলছে? ওপেনিং ব্যালেন্স অফ র মেটেরিয়াল আগেই ছিল, এই দেখো এখানেই ছিল, এই যে ওপেনিং ব্যালেন্স কত ছিল? 500 ইন্টু 4 টাকা, 2000 টাকা। তারপর কি বলেছে দেখো, পারচেজ বলেছে 1000 ইন্টু 6 টাকা, ঠিক আছে, 6000 টাকা। আর ক্লোজিং স্টক 600 বলছিল, যেহেতু আগেই করা আছে আমি আর করছি না, এটার অ্যান্সার 5400 হবে, ঠিক আছে, এটার অ্যান্সার 5400 হবে। কেন বোঝালাম না? কিছুক্ষণ আগেই উপরেই করা আছে। কত নম্বর কোশ্চেনটা দেখো, এই দেখো কত নম্বর কোশ্চেন, এই যে 15 নম্বর আর 23 নম্বর সেম আছে, তাই এটা করালাম না, ঠিক আছে। নেক্সট 24 নম্বর, আন্ডার হুইচ মেথড অফ প্রাইসিং অফ মেটেরিয়াল ইস্যুড ক্লোজিং স্টক মেটেরিয়াল রিফ্লেক্ট ইন কারেন্ট প্রাইস? অলরেডি ছিল, অলরেডি আগেই করা হলো। ক্লোজিং স্টক অফ মেটেরিয়াল যখন কারেন্ট প্রাইসে রিফ্লেক্ট করে তখন কোন মেথড বেটার? লিফো মেথড বেটার, লিফো। 25, হুইচ অফ দ্য ফলোইং ডকুমেন্ট ইজ ইউজড ফর ইস্যুইং ম্যাটেরিয়াল টু প্রোডাকশন ডিপার্টমেন্ট অফ স্টোরস? অলরেডি বলেছি, একে একে বুঝিয়ে। স্টোর থেকে যখন প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং ম্যাটেরিয়াল পাঠায় তখন কোন ডকুমেন্ট ইউজ করা হয়? এসআর নাম্বার, স্টোর রিকুইজিশন নোট বা ম্যাটেরিয়াল রিকুইজিশন নোট। 26 নম্বর একটা অঙ্ক দিয়েছে, বলছে বলছে কি দিয়েছে দেখো, ওপেনিং ব্যালেন্স বলেছে 100 ইউনিট 2 টাকা করে, 100 ইউনিট 2 টাকা করে 200 টাকা, এটা কি বলেছে? ওপেনিং ব্যালেন্স। পারচেস করেছে কি 200 ইউনিট 3 টাকা করে, মানে কত হচ্ছে? 600 টাকা। ইস্যু করেছি মানে মাইনাস, ইস্যু হচ্ছে 200 ইউনিট, কোন মেথড? ফিফো। ফিফো মানে আগে যেটা তাকে আগে আউট করতে হবে,
মানে 100টা 2 টাকা করে, আর বাকি 100টা 3 টাকা করে। 200 আর 300 500। 800 থেকে 500 বাদ দিলে অ্যান্সার কত হবে? 300 হবে। ঠিক আছে? এবার বলেছি যে বিভাগ যাচকপত্র তৈরি করে, মানে ম্যাটেরিয়াল অর স্টোর রিকুইজিশন নোট, ঠিক আছে, মানে এসআর নাম্বার স্টোর রিকুইজিশন নাম্বার কে তৈরি করে? আজকে আমি গোডাউনে কাজ, ওই স্টোর কিপার গোডাউন থেকে কতটা মাল বেরোচ্ছে সেটা কার নজরে থাকে? আমার নজরে থাকে। তুমি তো স্টোর কিপার, এটা কে তৈরি করতে পারে? এটা কে তৈরি করতে পারে? স্টোর রিকুইজিশন নোট কে তৈরি করে? স্টোর ডিপার্টমেন্ট তৈরি করে। তারপর ইংলিশটা দেখি। ইন আ সিচুয়েশন, ঠিক আছে, যে রাইজিং অফ মার্কেট প্রাইস অফ র মেটেরিয়াল, ঠিক আছে, রাইজিং অফ মার্কেট প্রাইস অফ র মেটেরিয়াল, ঠিক আছে, দ্য টাইপ অফ প্রাইসিং মেথড ইজ অ্যাপ্রোপ্রিয়েট। বলছি যখন কাঁচামালের বাজার মূল্য বাড়তে থাকে, অলরেডি বলেছি লিফ, বাজার মূল্য যখন বাড়তে থাকে, মার্কেট প্রাইস যখন বাড়ে, তখন এটা লিফ, ঠিক আছে, অলরেডি বলেছি সি হবে কারেক্ট অ্যান্সার। এরপর একটা অঙ্ক দিয়েছে, কি দিয়েছে? ওপেনিং ব্যালেন্স বলতে 1000 ইউনিট 46 টাকা করে লেখো। 1000 ইউনিট 46 টাকা করে, মানে 46,000। পারচেস বলেছে 200 ইউনিট 50 টাকা, 200 ইউনিট 50 করলে কত হয় দেখো? 10,000 টাকা। এবার ইস্যু বলেছে কত? 800 ইউনিট। তাহলে ইস্যুর নিয়মটা কি হবে? ইস্যু কি হবে? মেথড দেখতে হবে, মেথড সিম্পল এভারেজ রেট নিয়ে কাজ করতে হবে। রেট দুটো ছিল, একটা 46 আর একটা 50, দুটো রেটকে 2 দিয়ে ভাগ করে দেবো। 46 হবে যেমন কত হচ্ছে? 46 মানে 48 হচ্ছে, 48 কতগুলো ইস্যু করবে? 800 ইউনিট 40 করে লেখো, 800 ইন্টু 48। হিসাব দাস, ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? 46,000 যোগ 10,000 মাইনাস 34,400 কত হচ্ছে? 17,000। ঠিক আছে, 17,600 হবে অ্যান্সার। ঠিক আছে, 17,600 হবে অ্যান্সার। মানে আমাকে ক্লোজিং স্টক বের করতে বলে ক্লোজিং স্টকের অ্যান্সার হবে 17,600। কিন্তু এটা আমাকে মানে রেট কত? রেট 48। ওরা যে অপশন দিয়েছে, অপশনের রেট দিয়েছে, অপশনের রেট দিয়েছে দেখো, অপশনের রেট দিয়েছে। ওরা কোশ্চেনটা তাহলে এখানে লেখা হয়েছিল রেট, লেখা হয়েছিল রেট, রেট হবে 48, কিন্তু ক্লোজিং স্টক হবে 17,600, বলে দিল 30। The most appropriate method of pricing of material issue for go down in a situation continuously falling price, যখন মূল্য যখন কমতে, কি বলেছি? প্রাইস যখন কমতে থাকে তখন কোন মেথড বেটার? ফিফো মেথড বেটার। 31, the method which is not applicable frequently fluctuating market price, ঠিক আছে, মানে এরকম সুন্দর কোশ্চেন দিয়েছে, বলছে কোন মেথড ইজ নট অ্যাপ্লিকেবল, এখানে কোন মেথডটা অ্যাপ্লিকেবল নয়, এখানে কোন মেথডটা অ্যাপ্লিকেবল নয়? ফ্রিকোয়েন্টলি ফ্লাকচুয়েটিং মার্কেট প্রাইস মানে ফ্রিকোয়েন্টলি ফ্লাকচুয়েটিং হয়, এখানে কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট নয়? সিম্পল অ্যাভারেজ মেথড। সিম্পল অ্যাভারেজ মেথডটা কি হয়? আহ, তোমার মোটামুটি প্রাইস একই থাকে, খুব একটা চেঞ্জ হয় না, খুব একটা চেঞ্জ হয় না। তাই এখানে বলেছে কোশ্চেন করো, বলছে এখানে কোন মেথড অ্যাপ্লিকেবল নয়, মেথডটা অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি ফ্রিকোয়েন্টলি ফ্লাকচুয়েটিং মার্কেট প্রাইস অ্যাপ্লিকেবল নয়। এটাও বলেছে কি, ইন ওয়েটেড অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক, ঠিক আছে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট প্রাইস মেথড আমাদের যে ক্লোজিং স্টক ভ্যালুয়েট বেশি বেশি রিয়ালিস্টিক হয়, বেশি বাস্তবসম্মত। তো দ্য মেন মেথড অফ প্রাইসিং ম্যাটেরিয়াল, মানে
আমরা যে ম্যাটেরিয়াল ডিসপ্লে তৈরি করতে অর্ডার দিচ্ছি বিফোর ইনফর্মেশন পেনাল্টি, তো এখানে মেন মেথড তো আরো আছে, কিন্তু এই চারটে হচ্ছে মেন মেথড। এই ছিল তোমার ম্যাটেরিয়ালের কোশ্চেন, ঠিক আছে, এই ছিল তোমার ম্যাটেরিয়ালের কোশ্চেন। এবার চলে আসবো আমরা লেবারে। লেবারের দুটো পার্ট, একটা লেবার ওয়ান একটা লেবার টু। তো লেবার ওয়ান চলে আসো, লেবার ওয়ানে কি বলেছে, বলছে টাইম লস্ট ফর রিচিং দ্য প্লেস ওয়ার্ক ফ্রম ফ্যাক্টরি গেট ইজ গো ডাউন। ঠিক আছে, সাপোজ ধরো কি বলবো, আহ, তুমি যখন কোম্পানিতে লেবার, বিশেষ করে লেবাররা যখন কাজ করতে ঢোকে, তখন ওদের না একটা ফ্যাক্টরি গেট থাকে, ফ্যাক্টরি গেট থাকে, যেই গেট দিয়ে ঢোকে, যেই গেট দিয়ে যখন ঢোকে তখন ওখানে ওদের এন্ট্রি হয়ে যায়, যে এই টাইমে ওরা ঢুকলো। এবার বেশ কিছুটা পথ হেঁটে গিয়ে ওদের গোডাউন বা ফ্যাক্টরিতে যেতে হয়। ওই ফ্যাক্টরি গেট থেকে গোডাউন যেতে বেশ কিছুটা টাইম নষ্ট হয় কোম্পানি, ঠিক আছে, বেশ কিছু টাইম নষ্ট হয়। এই যে নষ্ট টাইম, এই যে টাইমটা নষ্ট হলো, এটাকে বলা হয় নর্মাল আইডেল টাইম। নর্মাল আইডেল টাইম, এই যে টাইম নষ্ট হলো এই টাইমের ওপর কিন্তু অবশ্যই ওয়ার্কাররা মজুরি পাবে, মানে ওয়েজেস পাবে। এখানে তাই বলে টাইম লস ফর রিচিং দ্য প্লেস, রিচিং দ্য প্লেস অফ ওয়ার্ক ফ্রম ফ্যাক্টরি গেট, ফ্যাক্টরি গেট থেকে যেখানে কাজ হচ্ছে সেখানে পৌঁছতে যে টাইম নষ্ট হচ্ছে তাকে বলা হয় নর্মাল আইডেল টাইম। বুঝলে, আইডল টাইম ক্যান বি কন্ট্রোল, ঠিক আছে, বলছে অলস সময় নিয়ন্ত্রণ করা যায়। কোথায়? টাইম, দেখো, অলস সময় নিয়ন্ত্রণ করা যায় কোথায়? অলস সময় নিয়ন্ত্রণ করা যায় টাইম বেসে নাকি স্টেট বেস থেকে। দেখো, অলস মানে আইডল টাইম কন্ট্রোল করা যেতে পারে, টাইমে তো কখনো কন্ট্রোল করা যেতে পারে। সাপোজ ধরো কোম্পানিতে একজন ওয়ার্কার, ওকে ধরো করে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয়, ঠিক আছে, তার মধ্যে ধরো দেখো 30 মিনিট, ধরো দুপুর 2টো থেকে 2:30টা অব্দি প্রেজেন্ট টাইম, তার মানে কত ঘন্টা? 30 মিনিট কাজ করলো না, 30 মিনিট কাজ করলো না, তাহলে কত ঘন্টা কাজ করছে ও? 7.5 ঘন্টা, ঠিক আছে, 7.5 আওয়ার, এত ঘন্টা কাজ করতো। তাহলে কোম্পানি কি ওকে 7.5 ঘন্টার টাকা দেবে? না, ওকে কোম্পানি 8 ঘন্টার টাকা দেবে, ঠিক আছে। তাহলে এটা তো টাইম রেট, টাইম রেটে কি আইডল টাইম কন্ট্রোল করা যায়? টাইম রেট আইডল টাইম কন্ট্রোল করা যায়, কিন্তু পিস রেট, ধরো ওয়ার্কারকে বললো ধরো 5টা ইউনিট তৈরি করতে, 5টা পেন তৈরি করতে হবে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আইডল টাইম কন্ট্রোল করা গেল, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে আইডল টাইম কোথায় কন্ট্রোল করা যায়? স্টেট পিস রেট সিস্টেমে কন্ট্রোল করা যায়, কিন্তু টাইম রেটে কন্ট্রোল করা যায় না। 3 নম্বর, অবজেক্টিভ অফ টাইম কিপিং, মানে সময় লিখনের উদ্দেশ্য কি? সময় লিখনের উদ্দেশ্য হচ্ছে ওয়েজ বিল প্রিপেয়ার করা, ঠিক আছে, ওভারহেড কস্ট ডিটারমাইন করা, আর হচ্ছে ফ্যাক্টরির মধ্যে ডিসিপ্লিন বজায় রাখা, ডিসিপ্লিনটা মেনটেন করা, এটা হচ্ছে টাইম কিপিং অবজেক্টিভস। নেক্সট কোশ্চেন বলছে টাইম লস্ট ফর রেগুলার মেনটেন্স অফ মেশিনারি, ঠিক আছে, রেগুলার মেনটেন্স অফ মেশিনারি, তোমার যে ফ্যাক্টরিতে যে অনেক বড় বড় মেশিন আছে, প্রতিদিন ওদের মেনটেন্স করতে হয়, ঠিক আছে, এর জন্য না বেশ কিছু সময় নষ্ট হয়। এটাকে কি ধরনের আইডিয়াল টাইম? নর্মাল নাকি অ্যাবনর্মাল? এটাও নর্মাল আইডিয়াল টাইম, এটাও নর্মাল আইডিয়াল টাইম। প্রতিদিন ফ্যাক্টরিতে মেশিনটা যখন চালু হয় না, তার একটা কিছু ওদের মেনটেন্স করতে হয়, এটা কোম্পানিতে টাইম নষ্ট হয়, এটা নর্মাল, ঠিক আছে। নেক্সট একটা অঙ্ক দিয়েছে, ছোট্ট একটা অঙ্ক দিয়েছে, কি দিয়েছে, ইন আ উইক 48 আওয়ার্স, ঠিক আছে, 48 ঘন্টা, বলেছে সপ্তাহে 48 ঘন্টা, দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট টাইম অফ আ ওয়ার্কার অ্যান্ড ফ্রম দ্য ফ্যাক্টরি ইজ ডিটারমাইন্ড 46 আওয়ার্স, ইফ দ্য ওয়ার্কার 43 আওয়ার্স পেড। এখানে সুন্দর একটা কথা বলেছে, যে বলছে যে এন্ট্রি অ্যান্ড এক্সিট টাইম, মানে কারখানায় লেবার বা ওয়ার্কাররা ঢুকছে এবং বেরোচ্ছে, ওইটুক সময়কাল বলেছে 40 ঘন্টা, ঠিক আছে, এবং তার মধ্যে 43 ঘন্টা ওয়ার্কাররা কাজ করছে, 46 ঘন্টা মানে 43 ঘন্টা ওয়ার্কাররা কাজ করছে, তাহলে তাহলে বলতে মানে কারখানার মধ্যে এমপ্লয়ি ওয়ার্কাররা ছিল 46 ঘন্টা, ঠিক আছে, কারখানার মধ্যে ছিল 46 ঘন্টা, তার মধ্যে 43 ঘন্টা ওরা নেট কাজ করছে, তাহলে বাকি যে 3 ঘন্টা কাজ করলো না, ঠিক আছে, এটা কি ধরনের আইডিয়াল টাইম? এটা হচ্ছে নর্মাল আইডিয়াল টাইম, ঠিক আছে, নরমাল আইডল টাইম। তো ধরো, তো তাহলে তো আমার কারখানার মধ্যে ওরা ছিল কত? 46 ঘন্টা, তার মধ্যে ওরা 43 ঘন্টা নেট কাজ করলো, তার মানে কতটা টাইম কোম্পানি নষ্ট করলো? 3 ঘন্টা। এটা হচ্ছে আইডল টাইম, হলো 3 ঘন্টা হবে কারেক্ট অ্যান্সার।
নেক্সট কি বলেছে, এফিসিয়েন্সি লেভেল অফ ওয়ার্কার 80%, ওয়ার্কারদের এফিসিয়েন্সি লেভেল 80%, স্ট্যান্ডার্ড টাইম হল 60 ঘন্টা, দেন দ্য অ্যাকচুয়াল টাইম টেকেন বাই ওয়ার্কার। দেখো আমি বারবার শিখছি কথা, এফিসিয়েন্সি দুদিক থেকে বের করা যায়, দেখো লিখে দিচ্ছি এখানটায়। এফিসিয়েন্সি আমরা দুদিক থেকে বের করতে, এ লিখছি পার্সেন্টেজ এফিসিয়েন্সি আমরা দুদিক থেকে বের করতে পারি, পার্সেন্টেজ এফিসিয়েন্সি আমরা দুদিক থেকে বের করতে পারি, একটা টাইম একটা প্রোডাকশন, একটা টাইম আর একটা প্রোডাকশন। তো টাইমের দিক থেকে বের করার ফর্মুলা কি, আর প্রোডাকশনের দিক থেকে বের করার ফর্মুলাটা সোজা একদম, অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইন্টু 100। আর টাইমের দিক থেকে কি হবে, টিএ মানে টাইম অ্যালাউড বাই টিটি ইন্টু 100, টিএ বাই টিটি। তো বোঝা গেল কোশ্চেনটা। এবার বলেছে কি বলেছে, এফিসিয়েন্সি লেভেল বলেছে 80%, আর টাইম স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছে 60 ঘন্টা, স্ট্যান্ডার্ড টাইম বলে 60 ঘন্টা, 80% বলে দিয়েছে। ঠিক, 80% মানে কত, 80/100। আর কি বলেছে, 80% বলেছে, হ্যাঁ 80%। আর স্ট্যান্ডার্ড টাইম 60 ঘন্টা, স্ট্যান্ডার্ড টাইম, টাইম অ্যালাউডের স্ট্যান্ডার্ড টাইম, এটা বলছে 60 ঘন্টা ডিভাইডেড বাই টিটি। স্যার গুণ আর 100টা, এই গুণ 100টা নেবে না, ঠিক আছে, গুণ 100টাই এখানে ভাগ অংশ। হ্যাঁ, হয়ে গেল। এবার দেখো কি করে বলবো, দেখো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল, ঠিক আছে, তাহলে কি হলো, এই 8 আর 10 কাটলে কত হলো, 0.8 হচ্ছে, তাই না। দেখো 8কে 10 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 ভাগ 10 করলে হবে 0.8, এইদিকে লিখলাম 0.8 ইকুয়াল টু 60/tt, তাহলে 60 ভাগ 0.8 কত হচ্ছে 75, তাহলে টিটি কত হলো, টিটি হলো তোমার 75। তাহলে টাইম টেকেন অ্যান্সার কত বেরোবে, 75। তাহলে আমি এখানে লিখে রাখি ছোট করে বোঝাতে পারবো, তো টিএ হচ্ছে, টিএ 60 আর টিটি কত 75। বলছে অ্যান্সার বলেছে মোর দেন স্ট্যান্ডার্ড টাইম, মোর দেন স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টাইম কত ছিল 60, 60-এর বেশি হবে, বলছে টাইম টেকেন, বলছে টাইম টেকেনটা কত হবে, টাইম অ্যালাউড হচ্ছে বেশি হবে। তো প্রথম অপশনটাই আমার রাইট হয়ে গেল, প্রথম অপশনটাই রাইট হয়, প্রথম অপশন কি বলছে, মোর দেন স্ট্যান্ডার্ড টাইম, এটাই তো কারেক্ট অ্যান্সার। নেক্সট, অবজেক্টিভ অফ টাইম কি, টাইম বুকের উদ্দেশ্য কি, ওয়ার্কারদের পারফরমেন্স গুলো ইভ্যালুয়েট করা, আইডিয়াল টাইম ডিটারমাইন করা, আর হচ্ছে যে টাইমটা আছে না, টাইমটার প্রপার ইউটিলাইজ করা। হয়ে গেল সবটা। আরেকটা কি বলছে, ফিচার ফর গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম, ভালো ওয়েজ পেমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য, ভালো ওয়েজ পেমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি, তার গ্রহণযোগ্যতা আছে। 2 নম্বর বলছে তোমার ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। আরেকটা কি সিম্পলিসিটি, মানে সহজ সাধ্য। তো দেখ, এটা লক্ষ্য তোমাকে করতেই হবে, ভালো একটা ওয়েজ, উত্তম মজুরি প্রদান ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো পড়বি বড় কোশ্চেন, এটা খারাপ হয়ে যাবে এই কোশ্চেন। তো বলছে অ্যামাউন্ট অফ ওয়েজেস ডিপেন্ডস অন হুইচ অফ দ্য ফলোইং। তার মানে আজকে ধরো একটা কোম্পানিতে কোনো ওয়ার্কাররা কাজ করে, ওয়ার্কারদের ওয়েজেস দুটো জিনিসের উপর বেস করে দেওয়া হয়, কখনো কখনো টাইমের উপর দেওয়া হয়, কখনো কখনো পিসের উপর দেওয়া হয়। কেউ টাইমে কাজ করে, কেউ পিসে কাজ করে। তা এখানে কারেক্ট অ্যান্সার, পিস মানে কোয়ান্টিটি অফ ওয়ার্ক, আর টাইম মানে তো টাইম অফ ওয়ার্ক, তাহলে দুটোই হবে কারেক্ট অ্যান্সার, সি বোথ এ এন্ড বি। এই কোশ্চেন আগেই ছিল, অবজেক্টিভ অফ টাইম কি, কিছুক্ষণ আগেই বললাম যে ওয়ার্কারদের পারফরমেন্স গুলোকে ইভ্যালুয়েট করা, আইডিয়াল টাইম ডিটারমাইন করা, আর পুরা টাইমের প্রপার ইউটিলাইজ করা। এগারোটা কি বলছে, এন্ট্রি অ্যান্ড এক্সিট টাইম of the worker to and from the factory is known as, তাহলে এটাকে কি বলা হয়, মানে কারখানায় যে শ্রমিক ঢুকছে এবং বেরোচ্ছে যে সময়টা,
লেখা হয় এটাকে কি বলা হয়? এটা আমার মনে হচ্ছে টাইম বুকিং হবে, বাট আমি পরে ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? মনে হচ্ছে এটা টাইম বুকিং হবে। এটা কিপিং লেখা আছে, বাট মনে হচ্ছে এটা, আমি একটু দেখে নিচ্ছি। এই কোশ্চেনটা একটু ডাউট আছে, আমি একটু পরে বলছি। ১১ মিনিট কোশ্চেন একটু ডাউট আছে, আমি একটু পরে বলছি। এই চ্যাপ্টারটা করতে, করতেই বলে দিচ্ছি। নেক্সট ১২ নম্বর বলছে টাইম লস্ট ফর রুটিন মেইনটেন্যান্স। টাইম লস্ট ফর রুটিন মেইনটেন্যান্স অফ দ্য ফ্যাক্টরি। যেটা আগেই বলেছি। মানে ফ্যাক্টরিতে যে মেশিন আছে তার জন্য প্রতিদিন ফ্যাক্টরিতে যখন খোলা হয়, প্রতিদিন যখন সকালে ফ্যাক্টরিতে মানে প্রোডাকশন করা স্টার্ট হবে, তখন ফ্যাক্টরিতে না কিছু মেইনটেন্যান্স করতে হয়। রুটিন মেইনটেন্যান্স মানে এটা নরমাল আইটেম। তারপর বলছে ইফ দ্য ওয়ার্কার ওয়ার্ক মোর দ্যান দ্য টাইম অ্যালাউড, কোনো ওয়ার্কার টাইম অ্যালাউড এর চেয়ে বেশি কাজ করে, ঠিক আছে? ওকে ধরো টাইম অ্যালাউ করেছে ৮ ঘন্টা কাজ করতে, ধরো ৯ ঘন্টা কাজ করছে, তো ওভার টাইম করলো না। নেক্সট বলি আইডিয়াল টাইম ক্যান বি কন্ট্রোল। আইডিয়াল টাইম কন্ট্রোল করা যেতে পারে কোথায়? স্টেট পিরিয়ড সিস্টেমে। ১৫ নম্বর একটা অঙ্ক দিয়েছি, কি বলছে? ইন আ উইক, অলরেডি অঙ্কটা আগেই করেছি। বলছে ইন আ উইক অফ 48 আওয়ার্স, ঠিক আছে? দ্য এন্ট্রি অ্যান্ড এক্সিট টাইম বলে দিয়েছি কত? 46 আওয়ার্স। ওয়ার্কার স্পেন্ড করেছে 43 ঘন্টা, তো বুঝতে পারলে এটা ৩ ঘন্টা আইডিয়াল টাইম হয়। ১৬টা টাইম লস ফর রুটিন মেইনটেন্স, অলরেডি আগেই ছিল নর্মাল আইডিয়াল টাইম। ১৭টা, তো ১৬টা দুটো লেখা আছে, সব এটাই হচ্ছে ১৭ হবে। দ্য মেইন মেথড অফ টাইম কিপিং, টাইম কিপিং এর মেনলি দুটো মেথড আছে, মেনলি দুটো মেথড আছে টাইম কিপিং এর, দুটো মেথড আছে, ঠিক আছে? টাইম কিপিং এর দুটো মেথড, ঠিক আছে? এবার আমরা চলে আসবো কস্ট অফ লেবার টুতে। কি বলছে? লিমিটেশন অফ হেলথ প্রিমিয়াম স্কিম। হেলথ প্রিমিয়াম স্কিমে অসুবিধা কি আছে? এটা হচ্ছে এটা কমপ্লেক্সিটি, ঠিক আছে? খুব জটিল প্রক্রিয়া, এটা খুব জটিল প্রক্রিয়া, ঠিক আছে? আর এখানে এই মেথডে না এমপ্লয়ার না অতন্ত আনরিস্ক, ঠিক আছে? আনরিস্ক, ঠিক আছে? দুটোই হবে কারেক্ট অ্যান্সার। ২ নম্বর বলেছে, দেখো একটা অঙ্ক দিয়েছে, কিছুক্ষণ আগেই বললাম, যে অঙ্কটা করালাম স্ট্যান্ডার্ড টাইম বলে দিয়েছি কত? ৮ ঘন্টা। আর ওয়ার্কার কাজটা করতে নিয়েছে ১০ ঘন্টা। তাহলে আমি কি বললাম ফর্মুলা? টিএ, টিএ বাই টিটি ইন্টু ১০০, টিএ বাই টিটি ইন্টু ১০০। টিএ কত বলেছে? টিএ বলেছে ৮ আর টিটি বলেছে ১০ ইন্টু ১০০ করলে হবে 80%, ঠিক আছে? স্যার নেক্সট বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস আ ওয়ার্কার উইল গেট বোনাস আন্ডার ওয়ার্ক প্রিমিয়াম মেথড, ঠিক আছে? কোন মেথডে রোয়ান পদ্ধতিতে বোনাস পাওয়া যাবে? ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট উইদিন টাইম অ্যালাউড, তুমি টাইম অ্যালাউড এর মধ্যে যদি কাজটা কমপ্লিট করো, ঠিক আছে? তাহলে তুমি বোনাস পাবে। বলছে টাইম অ্যালাউড এর মধ্যে যদি কাজটা মানে তোমার যে ১০ ঘন্টায় কাজ করতে হবে, তুমি ১০ ঘন্টার মধ্যে যদি কাজ করো, ১০ ঘন্টার মধ্যে কাজ করে দাও, তাহলে বোনাস পাবে। তারপর বলছে ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট লেস দ্যান টাইম, তো ১০ ঘন্টায় কাজ করতে বলেছে, তুমি ৯ ঘন্টায় কাজ করেছো, তাহলে কোম্পানি ১ ঘন্টা বাঁচিয়েছো, তাহলে তুমি বোনাস পাবে। হ্যাঁ, এটা ঠিক। এটা বেশি জেনুইন, এটা বেশি জেনুইন। একেকটা বলে ধরো তোমাকে ১০ ঘন্টায় কাজ করতে হবে, তুমি ১০ ঘন্টাতেই কাজ করলে, তোমাকে কোনো রকমের বোনাস দেবে না, কারণ তুমি কোম্পানির টাইম বাঁচাতে পারবে। সেকেন্ড অপশন বলেছে তোমাকে কোম্পানি ১০ ঘন্টায় কাজ করতে বলে তুমি ৯ ঘন্টায় কাজ করেছো, তুমি কোম্পানির ১ ঘন্টা টাইম বাঁচিয়েছো। আমরা জানি কোম্পানি কখন বোনাস দেয়? কোম্পানি টাইম বাঁচায়। তাহলে এই পয়েন্টটা কারেক্ট। তারপর বলছে ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট মোর দ্যান টাইম অ্যালাউড, তোমাকে ১০ ঘন্টায় কাজ করতে হবে, তুমি ১১ ঘন্টায় কাজ করছো, তো কোম্পানি টাইমই বাঁচাতে পারো, তাই তো? তোমাকে বোনাস দেবে না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ৪ নম্বর কি বলছে? রেট অফ ওয়েজেস পার আওয়ার, অর্থাৎ রেট পার আওয়ার ৬০ টাকা বলে দিয়েছে। আর বলেছে ইন হোয়াট ইউনিট অফ প্রোডাক্ট রিকোয়ার 10 মিনিটস টু ইউজ, ১০ মিনিটে তুমি একটা করো, তা ১০ মিনিটে একটা করলে ৬০ মিনিটে কটা করো? ৬টা করো। বলছে রেট অফ ওয়েজেস পার ইউনিট, পিস রেট বের করতে বলছে। পি আর, পি আর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার কত ছিল? ৬০, আর ইউনিট পার আওয়ার কত ছিল? ১০ মিনিটে একটা করলে ৬০ মিনিটে কটা হবে? ৬টা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ১০, ঠিক আছে? ৫ বলছে স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড বলেছে কত? ১০ ঘন্টা তোমাকে কাজ করতে বলেছে, তুমি ৮ ঘন্টায় কাজটা করে দিয়েছো, তাহলে
তুমি কোম্পানি 2 ঘন্টা সময় বাঁচিয়েছো, কোম্পানি তোমাকে বোনাস দেবে, অবশ্যই বোনাস দেবে, ঠিক আছে, অবশ্যই বোনাস দেবে। বলছি হ্যান্ডসেম প্রিমিয়ামে তোমাকে কতটা সময়ের বোনাস দেবে? হ্যান্ডসেম বলছিল তুমি কোম্পানি যতটা সময় বাঁচাবে তার হাফ, তুমি কোম্পানি 2 ঘন্টা বাঁচিয়েছো, তোমাকে 2 ঘন্টার হাফ মানে 1 ঘন্টার বোনাস দিতে হবে স্যার, 1 ঘন্টা। ফর হোয়াট পার্সেন্টেজ অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউ, ঠিক আছে, বোনাস আন্ডার বোনাস আন্ডার হ্যালসে অ্যান্ড রোয়ান প্রিমিয়াম মেথড ইজ ইকুয়াল। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা প্রুভ করে দিচ্ছি। বোনাস হ্যালসেতে বোনাস বের করার নিয়মটা কি? 50/100 ইন্টু টাইম সেভ, এটা হচ্ছে হ্যালসের বোনাস বের করার নিয়ম। আর রোয়ানের বোনাস বের করার নিয়ম কি জানো? TT/TA ইন্টু TS। ডিফারেন্সটা দেখো, হ্যালের সাথে ফিক্সড 50%, আর রোয়ানে কোনো ফিক্স নেই, এটা 50 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে। বলছে কখন দুজনের সমান হবে? বলছে টিটি আর টি এর রেশিওটা যদি 50%, প্রপোর্শন যদি 50% হয় তখনই হবে। তো এখানে অপশন কি বলছে দেখো, তাহলে কি বললাম, এটা বললাম, বলছি কোন পার্সেন্টেজে এটা ইকুয়াল 50%, 50% হলেই হতে পারে। তাহলে বুঝে বুঝে করতে হবে। টাইম অ্যাজ পার টাইম কিপিং, টাইম অ্যাজ পার টাইম কিপিং বলেছেন 48, টাইম অ্যাজ পার টাইম বুকিং বলেছেন, ঠিক আছে, বুকিং বলেছে 44, ঠিক আছে। তাহলে ওখানে আগে একটা উপরে একটা লেবার ওয়ানে একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, ওখানে ছিল এন্ট্রি অ্যান্ড এক্সিট টাইম, এটাকে কি বলা হয়, কিপিং না বুকিং? তো ওটা কিপিং হবে, দেখো আমি ঠিক করে দিচ্ছি টাইম। এই যে এন্ট্রি আর এক্সিট টাইমকে কি বলা হয়? কিপিং বলা হয়। তাহলে এটা ঠিক আছে, কিপিং, এটা কিপিং, ঠিক আছে, ঠিকই আছে, অ্যান্সার রাইট আছে। এই যে 7 নম্বরটা বলছে টাইম কিপিং বলেছে 48 ঘন্টা, আর বুকিং হচ্ছে 44 ঘন্টা। তাহলে কোম্পানির কত ঘন্টা সময় নষ্ট হয়েছে? 4 ঘন্টা, 4 ঘন্টা সময় নষ্ট হয়েছে। আর এক এক ঘন্টায় কোম্পানি দেয় কত করে? 60 টাকা করে। তাহলে 1 ঘন্টায় যদি কোম্পানি 60 টাকা খরচা করে, তাহলে 4 ঘন্টায় কত? 4 × 60 = 240। এটা হচ্ছে আইডিয়াল টাইম রয়েছে, যেটা অনেকক্ষণ আগেই আমি বলে দিয়েছি। 8 নম্বর, টাইম অ্যালাউ হচ্ছে কত? 40 ঘন্টা, টাইম অ্যালাউ 40 ঘন্টা। বলছে এফিসিয়েন্সি বলে দিয়েছে কত? 125%। টিটি কত? অলরেডি আগে কিছুক্ষণ আগেই আমি বললাম, তবু আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো, ফর্মুলা লেখা, এটা হচ্ছে ফর্মুলা। কত পার্সেন্ট এফিসিয়েন্সি বলে দেখো, কোশ্চেন এফিসিয়েন্সি কত পার্সেন্ট বলেছে অঙ্কে? 120%, 25 বলেছে এফিসিয়েন্সি, লিখলো 125। পরের লাইনে 125/100 ইকুয়াল টু টিএ আর টিটির মধ্যে কি বলেছে? অঙ্কের টিএ বলেছে 40, টিএ বলেছে 40, এখানে লিখবো 40 ডিভাইডেড বাই টি। তাহলে এটা হচ্ছে 1.25 ইকুয়াল টু 40 ডিভাইড বাই টিটি। তাহলে 40কে 1.25 দিয়ে ডিভাইড করো, কত? 32। তো টিটি হচ্ছে কত? 32। দেখো তোমার অ্যান্সার কি দিয়েছে, 32 মিলে গেছে। 9 নম্বর বলছে রেট অফ ওয়েজেস পার আওয়ার বা ওয়ার্কার ইজ 50। রেট অফ ওয়েজেস বলেছে 50 টাকা, বোনাস বলে দিয়েছে কত? 150 টাকা। টিএস কত? আমরা হ্যালসের নিয়মে বোনাস বের করার ফর্মুলা কি জানি? 50/100 মানে 1/2 ইন্টু টিএস ইন্টু আর। আর বোনাস বলে দিয়েছে তোমাকে কত টাকা? 150 টাকা। 1/2 ইন্টু টিএস কত? টিএসটাই তোমাকে বের করতে বলেছে, আর রেট বলেছে 50 টাকা, ঠিক আছে। পরের লাইনে নিচে নিচে করছি, 150 ইকুয়াল টু 25 টিএস, ঠিক আছে। কাটাকাটি করলে কত হবে? টিএস হলো তোমার 6। তাহলে বুঝতে পারলে অ্যান্সার 6 কি করে বেরোলো?
পড়ে পড়ে দেখে এই সব দর রেট অফ ওয়েজেস পার আওয়ার বলেছে ৮০। ঠিক আছে, রেট অফ ওয়েজেস পার আওয়ার বলেছে ৮০। এবার বলেছে টাইম অ্যালাউ টু প্রডিউস ওয়ান ইউনিট, একটা ইউনিট তৈরি করতে ১৫ মিনিট লাগে। তাহলে ১৫ মিনিটে একটা তৈরি করলে ৬০ মিনিটে কত তৈরি করবো, মানে ইউনিট, এটাকে লিখতে পারি ইউনিট পার আওয়ার। তো লিখবো ৬০/১৫ মানে ৪, মানে ১ ঘন্টায় ৪টি ইউনিট করি। ইফ আ ওয়ার্কার প্রডিউস ৪০ ইউনিট, তাহলে ওয়েজেস কত হবে? কারণ আমরা জানি কোন মেথড করতে বলেছে, স্টেট পিসের। স্টেট পিসের বের করার ফর্মুলা কতগুলো ইউনিট তৈরি করে ৪০টা ইউনিট ইনটু এক এক পিসের দাম কত। পিসের দাম তো বলে পিস সেট বের করবো, কি বের করার নিয়ম কি, রেট পার আওয়ার মানে ৮০ বাই ইউনিট পার আওয়ার মানে ৪। ৮০কে ৪ দিয়ে ভাগ করলে কত হয়, ৪০ একটু ২০ করলে হবে ৮০০, হয়ে গেল। ডটের আনসার বি। বলছে আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান বোনাস অফ এ ওয়ার্কার। ঠিক আছে, আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান বোনাস অফ এ ওয়ার্কার। রোয়ান প্ল্যানে বোনাস বের করার ফর্মুলা, এটা তুমি মুখস্থ করার কোনো ব্যাপার নেই, বহু অঙ্ক করছি, টিটি বাই টিএ ইন্টু টিএস। এই যে লাস্ট অ্যান্সার দিয়েছি টি। ১২টা রেট অফ ওয়েজেস পার আওয়ার ৩০ টাকা দিয়েছে। ইফ ওয়ান ইউনিট ওটা রিকোয়ার 5 মিনিট, ৫ মিনিট একটা করলে ৬০ মিনিটে কটা করো, ১২টা। ১২টা, তাহলে অ্যান্সার বলেছে পিস রেট বের করতে। পি আর ওপরে হবে রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার মানে ১২, ৩০/১২ মানে ২৫। ১৩ নম্বর কি বলছেন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ৪৫ ঘন্টায় তুমি ২০০ ইউনিট, ঠিক আছে, ৪৫ ঘন্টায় ২০০ ইউনিট করো। অ্যাকচুয়াল প্রোডাকশন বলছে ২৪০। তার মানে কি বলতে পারে, ২০০ করতে ৪৫ ঘন্টা লাগে। ২০০ করতে যদি ৪৫ ঘন্টা নাও, তাহলে ২৪০ করতে কতগুলো নেবে? ৪৫/২০০ ইন্টু ২৪০ কত হচ্ছে, ৫৪ ঘন্টা। কত হচ্ছে, ৫৪ ঘন্টা। ৫৪ ঘন্টা আবার কত হচ্ছে, ৫৪ ঘন্টা। এই 54 আওয়ার্স হয়ে গেল তোমার টাইম অ্যালাউ, আর এই ৪৫ ঘন্টা হচ্ছে তোমার টাইম টেকিং। ৫৪ থেকে ৪৫ বাদ দিলে ৯ ঘন্টা। ৯ ঘন্টা হয় 9 এবার বলেছে কি নর্মাল ওয়েজেস রেট পার আওয়ার, মানে আর বলেছে ৩০ টাকা। টাইম অ্যালাউড বলেছে ৪৮ ঘন্টা, টাইম সেভ বলেছে ৮ ঘন্টা। বলছে বোনাস কত হবে হ্যালসেতে, হ্যালসেতে বোনাস বের করবে কি, একদম সিম্পল জিনিস দিয়েছে। বোনাস বের করার নিয়ম ১/২ ইন্টু টিএস আর ১/২ টিএস। টিএস কত, ৪৮ ঘন্টা টিএ, ও টিএস তো ৮ বলেই দিয়েছে, অসুবিধা নেই। ৮ ইন্টু রেট কত করে, ৩০ করে। তাহলে করে দাও ২ ৮ ৪, ৩০ ইন্টু ৪ ১২০ হবে অ্যান্সার। অ্যান্সার কত হবে, ১২০। ১৫ অলরেডি রিপিটেড কোশ্চেন। কিপিং বলেছে ৪৮ ঘন্টা, বুকিং বলেছে ৪৫ ঘন্টা, তাহলে আইডিয়াল টাইম কত, ৩ ঘন্টা। আর রেট কত করে দিচ্ছে, রেট পার আওয়ার ৪০ করে, তো ৩ ইন্টু ৪০ ১২০। নেক্সট ১৬ বেসিক পিস রেট ফর আ ওয়ার্ক 20 পার মিনিট। ঠিক আছে, পিস রেট বলেছে 20 পার ইউনিট। আচ্ছা, ইন আ উইক, মানে বলতে চাইছি যে বেসিক পিস রেট বলেছে কত জানো, তাই ইউনিটের দাম বলেছে ২০ টাকা, রুপিস 20 পার ইউনিট বেসিক রেট। ইন আ উইক ইফ আ ওয়ার্কার গেটস ওয়েজেস রুপিস 22 পার ইউনিট, মানে নর্মাল রেট ২০ টাকা করে বলেছে, এখন ওয়ার্কার ধরো ২২ টাকা পাচ্ছে। ঠিক আছে, মেরিট সিস্টেম। এবার মেরিট নিয়মটা তোমাকে বলে দিই, তাহলে সুবিধা হবে, বুঝতে পারবে মেরিটের নিয়মটা কি ছিল। মেরিট কি বলছে, বলছি তুমি যদি আপ টু 83% এফিসিয়েন্সি দেখাও, তাহলে তোমাকে নর্মাল পিস রেট দেওয়া হবে, মানে ২০ টাকা দেওয়া হবে। ২০ টাকা এই অঙ্ক বলছে ২০ টাকা। যদি তুমি 83% থেকে 100% দেখাও, তোমাকে কি দেওয়া হবে, 110% দেওয়া হবে। 110% ইন্টু এনপিআর মানে ২০-র 110% মানে ২২ টাকা। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, 83 থেকে 100% এর মধ্যে অ্যান্সার হবে। তাহলে দেখো বলছে মোর দেন 83 আপ টু 100%। বোঝা গেল, সিম্পল কোশ্চেন, একদম কোশ্চেন গুলো পড়ে পড়ে মানে বলতে হবে।
17টা, রেট অফ ওয়েজেস পার আওয়ার 80। ঠিক আছে, লিখলাম রেট অফ ওয়েজেস পার আওয়ার 80। ঠিক আছে, আচ্ছা আমি বলছি স্ট্যান্ডার্ড প্রোডাকশন 4 ইউনিটস পার আওয়ার, 1 ঘন্টায় 4 ইউনিট তৈরি করে, 1 ঘন্টায় 4 ইউনিট। তাহলে এই 80কে 4 দিয়ে ভাগ করলে 20 টাকা বেরিয়ে গেল তোমার পিস রেট। কতগুলো পিস করছো? 50টা। 20 × 50 করো, ওয়েজেস বেরিয়ে যাবে স্টেট পিস রেট সিস্টেমে। দেখো আমি কিন্তু কোশ্চেন বেশি পড়ছি না, আমি কোশ্চেনকে জাস্ট কি পয়েন্টগুলো পড়ছি যেখান থেকে এক্সিও টার্গেট করতে। 18টা বলছি ওই আগের মতন সেম অঙ্ক দিয়েছে, আমি এই অঙ্কটা করবো না। এ দেখো 18 নম্বর অঙ্ক আর এই 16 নম্বর অঙ্ক সেম অঙ্ক দিয়েছে, তা আমার এটা পড়তে ইচ্ছা করছে না, সেম অ্যান্সার। এইবার তো বুঝে নাও দুই হবে 83 থেকে আনসার। নেক্সট 19, টাইম অ্যাজ পার টাইম কিপিং 48 ঘন্টা, টাইম অ্যাজ পার টাইম কিপিং 44 ঘন্টা। তাহলে আইডিয়াল টাইম কত হলো? 4 ঘন্টা। আর এক এক ঘন্টায় 50 টাকা করে দিলে আইডিয়াল টাইম ওয়েজেস কত হবে? 200 টাকা। নেক্সট 20টা, এফিসিয়েন্সি লেভেল অফ এ ওয়ার্কার 80%। ঠিক আছে, আচ্ছা স্ট্যান্ডার্ড টাইম 60 ঘন্টা। দেন দেন অ্যাকচুয়াল টাইম টেকেন কত হবে? অ্যাকচুয়াল টাইম টেকেন অফ দ্য জব কত? তো আগে তোমাকে টাইম টেকেনটা দেখো, ওরা তোমাকে কি দিয়েছে? টাইম অ্যালাউড দিয়ে দিয়েছে। টাইম টেকেন কত হবে বলে দিচ্ছে, 48 হবে। কি করে বের করলাম দেখো, কি করে বের করলাম, তুমি এখন করে নিতেই পারো, তুমি করতেই পারো ক্যালকুলেট করে নিতে পারো, যেমন আমরা শিখিয়েছিলাম না, 80%। ফর্মুলা কি ছিল? টিএ মানে 60/টিটি, এই তো ছিল। তাহলে তুমি টিটি কত হচ্ছে? টিটি হচ্ছে কত? 60/80% করলে 75 হচ্ছে, 75। টিটি হচ্ছে 75। আচ্ছা, টিটি হচ্ছে 75, টিটি কত হচ্ছে? 75। দেন দ্য অ্যাকচুয়াল টাইম টেকেন অফ এ ওয়ার্কার কত হবে? মোর দ্যান স্ট্যান্ডার্ড টাইম হয়ে গেল, প্রথম অপশনটাই হবে কারেক্ট। কারণ আমাদের 60 বেরিয়েছিল, প্রথম কোশ্চেনই করেছিলাম 60 বেরিয়েছিল কি টি এ, আর টি কত হলো? 75। তো বড় টি এর চেয়ে টি বড়, তাই লিখেছেন মোর দ্যান দ্য স্ট্যান্ডার্ড। 21টা, টাইম অ্যালাউ টু ডু জব, টাইম অ্যালাউ তোমাকে করেছে কত? 100 ঘন্টা। ঠিক আছে, তো তুমি কাজটা 80 ঘন্টায় নামিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে বলছি এফিসিয়েন্সি কত? ফর্মুলা এইমাত্র করালাম টি এ বাই টি ইন্টু 100। তা টি এ কত ছিল? টি এ 100 আর টি কত? 80। 100/80 করলে কত হচ্ছে? 125%। এটা ভুল আছে, কারেক্ট অ্যান্সার হবে এটা 125%। ঠিক আছে, তো 22 এরটা কি বলছে? রেট অফ ওয়েজেস মানে রেট পার আওয়ার বলেছে 50 টাকা। টাইম সেভ বলেছে তোমার 12 ঘন্টা। হেলসেতে কত হবে? নিয়ম কি? 1/2 ইন্টু টিএস কত? টিএস 12, রেট 50 টাকা করে। তাহলে কত হচ্ছে? 25 ইন্টু 12 করো, 25 ইন্টু 12 করলে 300। 25 কি করে বললাম? 2 কে 50 দিয়ে কাটলে 25 হয়। ছবি লেগেছে 23 একটা। রেট পার আওয়ার বলেছে 30 টাকা। টাইম অ্যালাউড বলেছে 48 ঘন্টা। টাইম সেভ বলেছে 8 ঘন্টা। ওই হেলসেতে চোদ্দ বলেছে। কি হবে? বোনাস 1/2, টিএস 8 আর রেট হচ্ছে 30। তাহলে 2 30 করলে 15, 15 8 120 বেরিয়ে গেল অ্যান্সার। আন্ডার হেলথ প্রিমিয়াম প্ল্যান বোনাস ইজ টু বি গিভেন এট দ্য রেট। হেলথে কত পার্সেন্ট বোনাস দেওয়া হয়? 50% দেওয়া হয়। টাইম সেভড। নেক্সট 25, নর্মাল ওয়েজ রেট পার আওয়ার 30 টাকা, রেট পার আওয়ার বলেছে কত? 30 টাকা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টাইম বলেছে 48 ঘন্টা। টাইম সেভ ওই একই অঙ্ক বারবার বলছে, একই অঙ্ক দিয়েছে, একই অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে হ্যান্ডসে তো বোনাস। দেখো এই অঙ্কটা কিছুক্ষণ আগে করালাম, দেখো এটা আর করবো না, কিছুক্ষণ আগে করালাম 25, তো 23 অঙ্কটা 25 আছে সেম, এটা করা হচ্ছে। এবার বলেছে দেখো, এই দেখো এই কোশ্চেনটাও সেম অঙ্ক, ওই মেরিকের অঙ্কটা, এটাও করাতে হবে না, এটাও করাতে হবে না, কিছুক্ষণ আগে ছিল, কিছুক্ষণ আগে করলাম মেরিকের অঙ্কটা।
ঠিক আছে না? এই দেখো মিনিটটা লিখে দিলাম, এই দেখো এই যে এইটা তুলে দিয়েছে, এই অঙ্কটা তুলে দিয়েছে 27 ফর হোয়াট পার্সেন্ট অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউড। ঠিক আছে, টাইম টেকেন টাইম অ্যালাউডের মধ্যে কি পার্সেন্টেজ হবে যাতে হেলথ আর রোয়ানের বোনাসটা ইকুয়াল 50%? দিয়েছিল রিপিট কোশ্চেন, অনেক কোশ্চেন রিপিট আছে। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ ফর আ জব আ ওয়ার্কার 8 আওয়ার্স। স্ট্যান্ডার্ড টাইম 8 ঘন্টা বলেছে আর 10 ঘন্টা টাইম টেকেন বলেছে। লেভেল অফ এফিসিয়েন্সি কত হবে? আমরা ফর্মুলা কি শিখেছি? আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে টিএ বাই টিটি। টিএ কত? 8, টিটি হচ্ছে 10, তাহলে অ্যান্সার কত হবে? 80%। ওটাও বলেছে 80% হবে অ্যান্সার। রেট অফ ওয়েজেস পার আওয়ার 60। ওপরে লিখি রেট অফ ওয়েজেস পার আওয়ার 60, নিচে লিখবো ইউনিট পার আওয়ার। 10 মিনিটে একটা করলে 60 মিনিটে কটা হবে? 6টা। 60 বাই 6 অ্যান্সার হবে 10, 30। এই অঙ্কটা, এই অঙ্কটাও করানো, ভাবো এই অঙ্কটাও করানো। বুকিং বলেছে 48, বুকিং বলেছে 44, তাহলে আইডিয়াল টাইম বলে 4 আর রেট পার আওয়ার 60, 4 × 60 240, 31। টাইম অ্যালাউড বলেছে 40, এফিসিয়েন্সি বলে দিয়েছে কত? 125%, তাহলে টাইম টেকেন কত? এই কিছুক্ষণ আগে করলাম 125% ইকুয়াল টু, পরে লিখবো টিএ। টিএ 40 বাই টি, তাহলে 40 বাই 125% কত হচ্ছে? 32 হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা ঠিক করা আছে। এবার হচ্ছে আন্ডার হ্যান্ডসেম প্রিমিয়াম প্ল্যান বোনাস, হ্যান্ডসে থেকে বোনাস দেওয়া হয় কত? 50% দেওয়া হয়। 33 নম্বর কি বলেছে? বলছে স্ট্যান্ডার্ড টাইম বলেছে 10 ঘন্টা, তুমি 8 ঘন্টায় কাজ নামিয়ে বোনাস 1 ঘন্টার বোনাস দেবে, করেছি বহু বহু করেছি। হ্যান্ডসেলে বোনাস দেবে এটা করে 50%, 2 এর 50% করলে 1 হয়। এবার বলেছে 34 বলেছে স্ট্যান্ডার্ড টাইম 10 ঘন্টা, অ্যাকচুয়াল টাইম 8 ঘন্টা। তোমাকে 10 ঘন্টায় কাজ করতে বলেছে, তুমি 8 ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছো, মানে তুমি কোম্পানির 2 ঘন্টা টাইম বাঁচিয়ে দিয়েছো। বোনাস হবে ওখানে, ফর্মটা করে দিচ্ছি টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর। টিটি কত ছিল? 8, টিএ 10, টিএস 2 আর রেট কত করেছিল? 5 টাকা। 2 5 10, 10 কেটে গেলে অ্যান্সার হবে 35। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড বলেছে 12 ঘন্টা, কাজটা কমপ্লিট করেছে 10 ঘন্টায়। লেভেল অফ এফিসিয়েন্সি কি হবে? অ্যান্সার হবে 12 বাই 10, মানে 120%। বলছে এর কোন, হুইচ ইজ নট ফিচার অফ গুড ওয়েজ সিস্টেম। কোনটা বৈশিষ্ট্য? ফ্লেক্সিবিলিটি বৈশিষ্ট্য, স্কিল বৈশিষ্ট্য, কিন্তু তোমার কমপ্লেক্সিবিলিটি বৈশিষ্ট্য নয়, জটিল প্রক্রিয়া একটা বৈশিষ্ট্য নয়। এবার বলছি যে তোমার দ্য লিমিটেশন অফ রোয়ান প্রিমিয়াম স্কিম। রোয়ান প্রিমিয়াম স্কিমের অসুবিধা কমপ্লেক্সিটি। ঠিক আছে, যেমন দেখো লেস বোনাস ফর হাই এফিসিয়েন্সি, এটা অসুবিধা নয়। ল্যাক অফ ওয়ার্কার ইউনিট অসুবিধা নয়। ঠিক আছে, লাস্ট হসপিটাল স্টাফ নাম হচ্ছে ওয়ান। বলছে দ্য স্টোর কিপার ইজ অ্যান এক্সাম্পল অফ স্টোর কিপার। স্টোর কিপার কিসের এক্সাম্পল? স্টোর কিপার হচ্ছে তোমার এক ধরনের ইনডাইরেক্ট ওয়ার্কার। ইনডাইরেক্ট ওয়ার্কার মানে পরোক্ষ কর্মী। ওভারে হুইচ টেন্ডস টু রিমেন আনএফেক্টেড, ঠিক আছে, বাই ভেরিয়েশন ইন দ্য ভলিউম অফ আউট। বলছে দেখো আমি তোমাকে করে করে দেখাচ্ছি ইউনিট, আর এখানে ধরো কস্ট। যখন 0 ইউনিট ছিল তখন খরচা ছিল 100 টাকা, 1 এ খরচা ছিল 100 টাকা, 2 এ খরচা ছিল 100 টাকা। বলছে ওভারে হুইচ টেন্ডস টু রিমেন আনএফেক্টেড, মানে ওভারে রিমেন আনএফেক্টেড মানে ওভারহেড আগে যা ছিল এখন তাই হবে, অর্থাৎ ওভারহেডের কোনো পরিবর্তন হবে না। ওভারহেড মূল্যে ওভারহেড টাকার কোনো পরিবর্তন হবে না। বলছে বাই ভেরিয়েশন ইন দ্য ভলিউম, ভলিউমও ভেরিয়েশন, ভলিউম আপ ডাউন কোনো চেঞ্জ হবে, এটাকে বলা হয় ফিক্স। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স মানে বিজ্ঞাপন খরচা। ঠিক আছে, এটা কোন ওভারহেডের উদাহরণ? সেলিং ওভারহেড, বিক্রয়, বিক্রয় অগ্নিব্যয়, তাই তো লেখা আছে বিক্রয় সংক্রান্ত অগ্নিব্যয়ের উদাহরণ। 4, সাম অফ
বলছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর আদার ইনডাইরেক্ট। দেখো আমরা শিখেছি তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে বলা হয় প্রাইম কস্ট। র মেটেরিয়াল, ঠিক আছে, লেবার, লিখে লিখে দেখি এগুলো সব জানা জিনিস, ক্লাসে করানো জিনিস। তিনটে ডাইরেক্ট, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, লেবারই করেছিল অশিটে, আর ডাইরেক্ট এক্সপেন্সেস। এই তিনটে ডাইরেক্ট যোগ করলে তাকে বলা হয় প্রাইম কস্ট। ঠিক আছে, তেমনি তিনটে ইনডাইরেক্ট, কি কি ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তিনটে ইনডাইরেক্ট যোগ করলে তখন তাকে বলা হয় ওভারহেড। ঠিক আছে, ওভারহেড। দেখো এখানে কি দিয়েছে, এখানে বলছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট তিনটে যোগ করলে তাকে বলা হয় ওভারহেড। ঠিক আছে, এবার হচ্ছে দ্য ওভারহেড হুজ ওয়ান পার্ট ফিক্সড আদার পার্ট ভেরিয়েবল। দেখ ওই ওভারহেড জেনারেলি ওভারহেড তিন রকমের হয়, তুই বলতে পারো, বিহেভিয়ারের দিক থেকে ওভারহেড আমরা তিন ভাগ করি, একটা ফিক্সড ওভারহেড, একটা ভেরিয়েবল ওভারহেড, সেই ভেরিয়েবল ওভারহেড। দেখো ফিক্সড ওভারহেড বলবো না, এই অ্যান্সারটা হবে সেমি ভেরিয়েবল ওভারহেড। কেন? যেই ওভারহেডের একটা পার্ট ফিক্সড আর একটা পার্ট ভেরিয়েবল তাকে বলা হয় সেমি ভেরিয়েবল ওভারহেড। ঠিক আছে, তন্ত্র পরিবর্তনশীল পড়বে। এখন দেখো কিছুক্ষণ আগেই বললাম, লাস্ট কোশ্চেন এটাই বললেন, বিহেভিয়ারের দিক থেকে আমরা ওভারহেডকে তিন ভাগ করি, ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড আর সেমি ভেরিয়েবল ওভারহেড, এটাই ধরে দিয়েছে। 7, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এক্সাম্পল অফ সেমি ভেরিয়েবল ওভারহেড। এর মধ্যে কোনটা সেমি ভেরিয়েবলের উদাহরণ নয়? ঠিক আছে, তো দেখো রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স কস্ট অফ মেশিনারি সেমি ভেরিয়েবল ওভারহেড, টেলিফোন সেমি ভেরিয়েবল ওভারহেড, ইলেকট্রিসিটি চার্জেস সেমি ভেরিয়েবল ওভারহেড। কোনটা নয়? স্যালারি অফ জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজারের স্যালারি, এটা কখনোই সেমি ভেরিয়েবল ওভারহেড নয়, কখনো ভ্যারি করে না। ঠিক আছে, এটা ফিক্সডই থাকে, ফিক্সড ওভারহেড তুমি বলতে পারো। আটেরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার পার্ট অফ ফ্যাক্টরি ওভারহেড। এর মধ্যে কোনটা ফ্যাক্টরি ওভারহেড নয়? দেখো ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি মেশিনারি অবশ্যই ফ্যাক্টরি ওভারহেড, রেন্ট অফ ফ্যাক্টরি বিল্ডিং এটাও ফ্যাক্টরি ওভারহেড, তারপর স্যালারি অফ ফোরম্যান, ফোরম্যানের যে বেতন এটাও কিন্তু ফ্যাক্টরি, এটাও ফ্যাক্টরি ওভারহেড। কিন্তু স্যালারি অফ সেলস ম্যানেজার এটা তো সেলিং ওভারহেড না, এটা সেলিং ওভারহেড হতে পারে। তো হচ্ছে স্যালারি অফ সুপারভাইজার, সুপারভাইজারের স্যালারি এটা কোন ওভারহেড হবে? সুপারভাইজার কোথায় কাজ করে? ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি ওভারহেড হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং এক্সপেন্স নট অ্যান ওভারহেড। এর মধ্যে কোনটা ওভারহেড নয়? ফ্যাক্টরি রেট এটা ফ্যাক্টরি ওভারহেড, ইলেকট্রিসিটি চার্জেস অফ অফিস এটা অফিস ওভারহেড, সেলসম্যান কমিশন এটা সেলস ওভারহেড। কিন্তু ওয়েজেস অফ ডাইরেক্ট ওয়ার্কার, ডাইরেক্ট ওয়ার্কারদের ওয়েজেস দেওয়া হয়, এটা ফ্যাক্টরি ওভারহেড নয়, এটা হচ্ছে প্রাইম কস্টের একটা পার্ট, এটা প্রাইম কস্টের পার্ট, এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে না, বা বলতে পারি এটা কোনো রকমের ওভারহেড নয়, এটা প্রাইম কস্টের। নেক্সট, ওভারহেড আর ক্লাসিফাইড ফিক্সড ভেরিয়েবল সেমিভেরিয়েবল ওভারহেড অন দ্য বেস অফ। কোন দিক থেকে আমরা ওভারহেডটা তিন ভাগ করি? ফিক্সড ভেরিয়েবল সেমিভেরিয়েবল, অলরেডি বলে দিচ্ছি এটা হবে কারেক্ট অ্যান্সার হবে বিহেভিয়ার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ ওভারহেড, কোনটা ওভারহেডের পার্ট? এর মধ্যে কোনটা ওভারহেডের পার্ট? ডেপ্রিসিয়েশন অবশ্যই ওভারহেডের মধ্যে পড়ে, ভ্যাট অবশ্যই ওভারহেডের মধ্যে পড়ে, স্যালারি অফ ফোরম্যান অবশ্যই ওভারহেড। ঠিক আছে, দেখেন তিনটাই কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে। ডেপ্রিসিয়েশন সকল কিছু বলে, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ওভারটা হতে পারে, আবার অফিস ওভারটা হতে পারে। ঠিক আছে, তো শুধু ডেপ্রিসিয়েশন দিয়েছে, এটা ফ্যাক্টরি ওটা অফিস ওভার, বাট আমাকে তো বলেনি ফ্যাক্টরি ওভার, বলছে এর মধ্যে কোনটা ওভারহেডের মধ্যে পড়ে, তো তিনটেই তো ওভারহেডের মধ্যে পড়ে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ সেলিং ওভারহেড। এর মধ্যে কোনটা সেলিং ওভারহেডের উদাহরণ নয়? দেখো সেলিং ওভারহেডের উদাহরণ নয় কোনটা এর মধ্যে? বলছে স্যালারি অফ সেলস ম্যানেজার, স্যালারি অফ সেলস ম্যানেজার এটা, এটা সেলিং ওভারহেড। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স সেলিং ওভারহেড, শোরুম সেলিং ওভারহেড, তো ডেলিভারি এক্সপেন্সেস অফ গুডস এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ওভারহেড আমরা বলে, ডিস্ট্রিবিউশন ওভারহেড সেলিং ওভারহেড। 14টা, দ্য ওভারহেড দ্যাট চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ইন ভলিউম অফ প্রোডাকশন বাট নট ডাইরেক্ট প্রপোর্শন ইজ নোন এজ। খুব সুন্দর একটা কথা বলেছে, খুব সুন্দর কথা বলেছে। ওভারহেড বলছে ওভারহেডটা চেঞ্জ হতে থাকবে, ওভারহেড চেঞ্জ হবে,
প্রোডাকশন চেঞ্জ, ওভারহেড চেঞ্জ। অবশ্যই প্রোডাকশন চেঞ্জ হলে ওভারহেড চেঞ্জ হতে পারে। এটা ভেরিয়েবল হতে পারে, সেভেরও হতে পারে। ভেরিয়েবল কি করে বলবো? যদি প্রপোর্শন সেম থাকে তখন তাকে বলা হয় ভেরিয়েবল। উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো। ইউ আর এখানে ওভারহেড ও এইচ। ধরো একের দাম ছিল 100 টাকা, দুইয়ের দাম 200 টাকা, তিনের দাম 300 টাকা। দেখো ইউনিট তোমার বাড়ছে তো ওভারহেড বাড়ছে, কিন্তু ইউনিট বাড়ছে তো ওভারহেড বাড়ছে, কিন্তু এই যে বাড়ছে প্রপোর্শন রেটে বাড়ছে। দেখো একে ছিল 100, তাহলে কত হলো 100। দুইয়ে ছিল 200, তাহলে কত হলো 100। তিনে ছিল 300, তাহলে কত হচ্ছে 100। প্রপোর্শনটা দেখো সেম হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ পার ইউনিট যদি সেম থাকে তখন তাকে বলে ভেরিয়েবল ওভারহেড। আর পার ইউনিট যদি ডিফার করে তখন তাকে সেমি ভেরিয়েবল ওভারহেড বলে। এখানে বলছে দ্য ওভারহেড দ্যাট চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ইন ভলিউম অফ প্রোডাকশন বাট নট ডাইরেক্ট প্রপোর্শন ইজ নো। ডাইরেক্ট প্রপোর্শন যদি সেম থাকে, ডাইরেক্ট প্রপোর্শন হয়, তখন তাকে বলা হয় ভেরিয়েবল ওভারহেড। ডাইরেক্ট প্রপোর্শন না থাকলে সেই ভেরিয়েবল ওভারহেড, এটাই বলেছি। ইনকাম ট্যাক্স পেড কামস আন্ডার কোন ওভারহেড মধ্যে ইনকাম ট্যাক্স পড়ে? দেখো ইনকাম ট্যাক্স কোনো ওভারহেডই নয়, কোনো রকমের কোনো ওভারহেড নয়, ঠিক আছে। ইনকাম ট্যাক্স কস্টেই আসে না, ইনকাম ট্যাক্সের ফাইন্যান্সিয়াল নেচার। বলছো টেলিফোন এক্সচেঞ্জ কোন ওভারহেড? সেমি ভেরিয়েবল ওভারহেড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং এক্সপেন্স নট অ্যান এক্সাম্পল সেলিং ওভারহেড? এর মধ্যে কোনটা সেলিং ওভারহেডের মধ্যে পড়ে না? রিপিটেড কোশ্চেন। ডেলিভারি এক্সপেন্সেস, টেলিফোন এক্সপেন্সেস সেমি ভেরিয়েবল ওভারহেড, ঠিক আছে। বলছে দ্য রিজন ফর ক্লাসিফাইং ওভারহেড কস্ট ইনটু ফিক্সড এন্ড ভেরিয়েবল কম্পোনেন্ট। বলছে ওভারহেডকে মানে ওভারহেডকে আমরা ক্লাসিফাই করি ফিক্সড আর ভেরিয়েবলে। এর পেছনে কারণটা কি? কারণ হচ্ছে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে গেলে তোমার ফিক্সড ওভারহেড ভেরিয়েবল হয়ে লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ডিসিশন মেকিং তো খুব ভালো রোল প্লে করে। 20, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ওভারহেড? এর মধ্যে কোনটি ওভারহেড উদাহরণটি রিপিটেড কোশ্চেন। ওয়েজেস অফ ডাইরেক্ট ওয়ার্কার হবে স্যালারি অফ ওয়েজেস, স্যালারি অফ ওয়েজেস অফ দ্য এমপ্লয়ি, ঠিক আছে, অ্যান্ড ওয়ার্কার এঙ্গেজ ইন দ্য সার্ভিস সেন্টার আর কনসিডার। মানে ফ্যাক্টরিতে অনেক এমপ্লয়ি কাজ করে, ওদেরকে স্যালারি বা ওয়েজেস দিই। অ্যান্ড সেই সমস্ত ওয়ার্কাররা কোথায় এঙ্গেজ? সার্ভিস সেন্টারে। প্রোডাকশন সেন্টারে এটা থাকলে এটা তোমার হয়ে যেত ডাইরেক্ট ওয়েজেস, যেহেতু সার্ভিস সেন্টারে এঙ্গেজ তাই এটা হয়ে যাবে ইনডাইরেক্ট ওয়েজেস। 22, the department which does not produce itself but assist other department directly or indirectly to produce is known as। বলছে ওই ডিপার্টমেন্টটা কি ডিপার্টমেন্ট? দুটোই ডিপার্টমেন্ট হয়, একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, ঠিক আছে। ওই ডিপার্টমেন্টটা কি ডিপার্টমেন্ট বলে? যারা প্রোডাকশন তো করে না কিন্তু প্রোডাকশন করতে সাহায্য করে, ঠিক আছে, তাকে বলা হয় সার্ভিস ডিপার্টমেন্ট। যেমন ক্যান্টিন, ক্যান্টিন কি করে? ওরা তো প্রোডাকশন করছে না, কিন্তু যারা প্রোডাকশন করে তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তা খাওয়া দাওয়া করতে গিয়ে ওরা বাইরে চলে যায়, বাইরে খাওয়া দাওয়া করতে যায়, তাহলে কোম্পানির একটা ক্ষতি হবে। তো কোম্পানি ওর মধ্যে একটা ক্যান্টিন খুলে দিয়েছে, তাহলে ওইটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের কাজ। এবার বলেছে ডেপ্রিশন অফ এ ফ্যাক্টরি অ্যাসেট। ফ্যাক্টরি অ্যাসেটের উপর যে ডেপ্রিশন হয় এটা কি ধরনের ওভারহেড? এটাকে আমরা ফ্যাক্টরি ওভারহেড, প্রোডাকশন ওভারহেড, ম্যানুফ্যাকচারিং সব একই নাম। 24, ওভারহেড মে বি ক্লাসিফাইড অন দ্য বেস অফ। ওভারহেডকে আমরা যে ক্লাসিফিকেশন করি ফাংশনের দিক থেকে আমরা ওভারহেডকে ভাগ করি, ঠিক আছে। ফাংশনের দিক থেকে ওভারহেড, ঠিক আছে। তারপর এলিমেন্টের দিক থেকে ওভারহেডকে ভাগ করি, বিহেভিয়ার সব দিক থেকে ভাগ করি। কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। এবার বলছে দেখো ইন কেস অফ ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড কাকে বলে? অ্যামাউন্ট অফ ওভারহেড রিমেন ফিক্সড ইরেসপেক্টিভ প্রোডাকশন। প্রোডাকশন যাই হোক না কেন ওভারহেড সেম থাকবে, এটা ঠিক অ্যান্সার। পার ইউনিট অফ ওভারহেড রিমেন ফিক্সড ইরেসপেক্টিভ অফ প্রোডাকশন, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আমি প্রমাণ করে দেখাচ্ছি। ধরো কিউ আর এখানে ধরো ওভারহেড ও এইচ। 0-তে 100, 1-এ 100, 2-এ 100। পার ইউনিট কত হচ্ছে? 0-কে কিছুই হচ্ছে না, 100-কে 1 দিয়ে ভাগ করলে 100, 100-কে 2 দিয়ে ভাগ করলে 50। ওরা কি বলেছে? পার ইউনিট ফিক্সড, পার ইউনিট ফিক্সড আছে না স্যার? তাহলে বি ফুল। সিটটা দেখো পার ইউনিট কি হচ্ছে স্যার? কমছে। পার ইউনিট ওভারহেড রিডিউস, তাহলে এটা কারেক্ট আনসার। তাহলে এটাও কারেক্ট আনসার, সিটটাও কারেক্ট আনসার হবে বোথ এ এন্ড সি। এবার হচ্ছে জেনারেল অ্যাডমিশন এক্সপেরিয়েন্স কি ধরনের করে? জেনারেল অ্যাডমিশন এক্সপেরিয়েন্স হচ্ছে এটা কিন্তু এক ধরনের প্রোডাকশন, না 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 ভুল ভুল দিয়েছে। কারেক্ট আনসার হবে বি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড।
এবার বলছে ফিক্সড ওভারহেড কি? ফিক্সড ওভারহেড কি হয়? অলওয়েজ ফিক্সড হয়। ফিক্সড ওভারহেড কি হয়? অলওয়েজ ফিক্সড হয়। এবার ওভারহেড আর ক্যান ইনক্লুড, ঠিক আছে? মানে ওভারহেডের মধ্যে কি ওভারহেডের মধ্যে কোনটা ইনক্লুড থাকে? ইনডাইরেক্ট মেটেরিয়াল থাকে, ইনডাইরেক্ট থাকে, অল অফ দিস হবে ৩৯। এক্সাম্পল অফ সেমি ভেরিয়েবল ওভারহেড। সেমি ভেরিয়েবল ওভারহেডের উদাহরণ সেমি ভেরিয়েবল ওভারহেডের উদাহরণ কি কোনটা? এখানে দেখো ইন্সপেকশন কস্ট সেমি ভেরিয়েবল ওভারহেডের মধ্যে র মেটেরিয়াল কি এক ধরনের ভেরিয়েবল কস্ট। ব্যাস, এই ছিল তোমাদের কস্ট যে ম্যারাথন পুরো বলেছিলাম এমসিকিউ করে দিলাম। এইগুলো করে গেলে টেস্ট কমন, ফাইনাল কমন, এগুলো ভালো করে করো। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? এই ভিডিওতে আমরা এখানেই শেষ করছি। আবার আমরা আগামী ভিডিওতে হাজির হবো। তোমরা দেখতে পেয়েছো আমরা যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা ছিল ওর কিন্তু ফার্স্ট পেপার সলভ করে দিয়েছি 2015 থেকে 2024 পুরো সলভ করে দিয়েছি। এইবার কস্টিং ট্যাক্স আমরা করেছি 15 থেকে 19টা করেছি, 15, 16, 17, 18, 19 5 বছর করেছি, ঠিক আছে? আর 22 করেছি, 23, 24 করা হয়নি, করা হবে, ঠিক আছে? 23, 24 করা হয়নি, করা হবে। ঠিক আছে? এই ভিডিওটি আমরা শেষ করে দিচ্ছি এখানে।